এক সময়ের কথা, দক্ষিণ ভারতের একটা ছোট্ট গ্রামে সরস্বতী নিজের ছেলে চিন্ময়ের সাথে বাস করত। সরস্বতীর স্বামী মারা গেছেন, 10 বছর হয়ে গেছেন। সেই থেকেই সরস্বতী নিজের গ্রামে ছোট মোটো কাজ করে নিজের আর নিজের ছেলের পেট চালাতো। আর এখন চিন্ময়ের বয়স মোটামুটি 15 বছর হয়ে গেছে। মা, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। কিরকম কাজ? কাঠ কাটার কাজ। কিন্তু সোনা, তার জন্য তো তোকে জঙ্গলে যেতে হবে, তাই না? হ্যাঁ মা। জঙ্গলে তো অনেক রকমের জানোয়ার থাকে সোনা। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বল? মা, সেরকম কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। আমার সাথে আরো অনেক লোক আছে যারা জঙ্গলে যাবে। আর এই দেখো, আমার কাছে কত বড় একটা কুড়ুল আছে। জঙ্গলের কোনো জন্তু জানোয়ার আমার কাছে আসবেই না। নিজের খেয়াল রাখিস সোনা। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। পরের দিন থেকে চিন্ময় অন্য কাঠুরিয়াদের সঙ্গে জঙ্গলে যেতে শুরু করে দেয়। কাঠুরিয়ারা ওকে গাছ কাটতে শেখায় আর ও খুব তাড়াতাড়ি কাজ শিখে নেয়। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। বর্ষার সময়ে একদিন চিন্ময় জঙ্গলে একাই যায়। ও গাছগুলো দেখছিল, কিন্তু সমস্ত গাছই ভিজে ছিল। এই সব তো দেখছি ভিজে, আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি। চিন্ময় ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। ওখানেও হঠাৎ করে কারুর কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের পিছু নিতে নিতে একটা গাছের সামনে গিয়ে দাঁড়ায়। আর ওখানে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে ওই গাছটাতে বাঁধা ছিল আর কাঁদছিল। আরে আরে আরে, তুমি এখানে কি করে আটকে গেলে? চিন্ময় ওই মেয়েটাকে ধরে টানে আর দেখতে পায় যে ওই মেয়েটার গায়ে পাখনাও রয়েছে। এ কি, তোমার পাখনা রয়েছে? হ্যাঁ, আমি একজন পরী। প্রথমবার পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। রাত্রের অন্ধকারে একটা বাঘ আমার পেছনে পড়ে গেল। আমি ভয়ের চোটে পালালাম আর এখান অব্দি চলে এলাম। আমি বাঘের হাত থেকে তো বেঁচে গেছি, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না। আমার পাখনাও আহত হয়ে গেছে, দেখো। চিন্ময় নিজের কুড়ুল দিয়ে পরীর বাঁধনকে খুলে দেয় আর পরীটাকে মুক্ত করে দেয়। ধন্যবাদ, আপনি আমাকে আজাদ করলেন। আপনার অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আমার সাথে আমার বাড়ি চলো। তুমি চোট পেয়েছো, এই অবস্থায় তুমি উঠতেও পারবে না। আর তুমি যদি এই জঙ্গলে তুমি থাকো, তাহলে জঙ্গলের কোনো জন্তু তোমাকে যে খেয়ে ফেলবে। তুমি আমার সাথে চলো। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু তোমার এই পাখনা যদি মানুষে দেখে নেয় তাহলে? কেউ দেখতে পাবে না। তখন পরী জাদু করে আর পরীর জায়গায় একটা সাধারণ মেয়ে হয়ে যায়। এবার চলো। চিন্ময় পরীকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসে আর বাড়িতে এসে ও নিজের মাকে সবকিছু বলে দেয়। মা, পরী যতদিন না ঠিক হচ্ছে ততদিন ওর খেয়াল আমরাই রাখবো। হ্যাঁ সোনা, তুই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আয়। না না, ওষুধের কোনো দরকার নেই। পরীরা নিজের শক্তি দিয়েই নিজেরা ঠিক হয়ে যায়। শুধু আমাকে খাবার আর আরামের দরকার মা। ঠিক আছে বাবা, তুই আরাম কর, আমি সবার খাবার বানিয়ে আসছি। পরী ওখানেই শুয়ে পড়ে আর চিন্ময় আর সরস্বতী বাড়ির বাইরে বেরিয়ে আসে। পরী আমাদের অতিথি হয়ে এসেছে, আমরা ওকে ভালো ভালো খাবার খাওয়াবো। হ্যাঁ মা। সোনা, আমাদের কাছে পয়সাও তো নেই, কিন্তু এই তাজা সজনের ডাঁটা রয়েছে। ভেবেছিলাম কিছুদিন পর তোর জন্মদিনের দিন বানাবো, কিন্তু পরীর জন্য এটাই বানাতে হবে। হ্যাঁ মা, তোমার যা ঠিক মনে হয়। ওদের দুজনের সব কথা পরী শুনতে পেয়ে যায়। আর ওদের দুজনে ওখান থেকে চলে যাওয়ার পরে পরী সজনে গাছে জাদু করে দেয়। সরস্বতী সজনে ডাঁটা দিয়ে সুস্বাদু ঝোল বানায় আর ভাতের সাথে পরীকে খেতে দেয়। খুব সুস্বাদু খাবার। হ্যাঁ, এই সজনের গাছটা আমি নিজেই লাগিয়েছিলাম, তাই। আমি জানি মা। পরী খাবার খায় আর ওর শক্তি অনেক বেড়ে যায়। তারপর ও নিজে নিজেই নিজের ঘাগুলোকে ঠিক করে নেয়। এখন আমি একদম ঠিক আছি আর পরিলোকে ফেরত যেতে পারি মা। আপনারা দুজন আমার খুব সাহায্য করেছেন, ধন্যবাদ। এটাই তো আমাদের কাজ সোনা। মা, আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, দয়া করে ওটা গ্রহণ করুন। আপনার সজনে ডাঁটার গাছ জাদুই হয়ে গেছে। এখন আপনি যতবার সজনের ডাঁটা পারবেন ততবার আবার হয়ে যাবে। এখন যত খুশি তত সাম্বার বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ চিন্ময়, তুমি খুব ভালো ছেলে।
পরী উড়ে ওখান থেকে চলে যায়। সরস্বতী আর চিন্ময় বাইরে বেরিয়ে আসে আর ওই সজনে গাছ থেকে একটা ডাঁটা পেড়ে নেয় আর ওখানে সঙ্গে সঙ্গে একটা ডাঁটা ফুলে যায়। এটা দেখে ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়। এবার আমরা যখন খুশি যত খুশি সজনের ডাঁটা পাড়তে পারবো। মা, ডাঁটার ঝোল বানিয়ে আমরা বিক্রিও করতে পারবো। হ্যাঁ। চিন্ময় আর সরস্বতী অনেক ডাঁটা পেড়ে নেয় আর ওই ডাঁটাগুলো দিয়ে অনেক ঝোল বানায় আর তার সাথে ভাতও তৈরি করে। আমি এই ঝোল ভাত বিক্রি করে আসি মা। ঝোল ভাতের টিফিন নিয়ে চিন্ময় বাজারে যায়। লোকেরা ওর ঝোল ভাত খায় আর ওকে অনেক টাকা দেয়। সেদিন থেকে সরস্বতী প্রতিদিন জাদু ডাঁটা পেড়ে ওই ডাঁটা দিয়ে ভালো ঝোল তৈরি করে আর চিন্ময় এই ঝোল ভাত নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। জাদু ডাঁটা ঝোল ভাত দিয়ে চিন্ময় আর সরস্বতীর আজীবনের জীবিকা নির্বাহ হয়ে যায়। আর তারপর থেকে সরস্বতী আর কোনোদিনও কারোর বাড়িতে কাজ করতে যায়নি আর না চিন্ময় জঙ্গলে কাঠ কাটতে গেছে। এখন ওরা ঝোল ভাত বিক্রি করেই নিজেদের জীবন কাটাচ্ছিল। দমাদমপুর গ্রামে রাজেশ তার স্ত্রী রেখার সাথে থাকতেন। রাজেশ নিজের ছেলে পুনিতের সাথে সিঙ্গারার দোকান চালাতেন। রাজেশের সিঙ্গারার দোকানের সামনে তার ছোটবেলার বন্ধু মুন্নার মাটির ভাঁড়ের চায়ের দোকান ছিল। রাজেশ মুন্নার কাছে সব সময় দেখা করতে যেত। কি খবর মুন্না, তোমার এই ভাঁড়ের চায়ের দোকান এত দেরি করে খুললে কেন আজকে? আরে এর কারণে যে আমাকে আমার বউয়ের বাজে চা খেতে হলো। ক্ষমা করে দাও কীর্তন দাদা, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য দোকানটা খুলতে আমার একটু দেরি হলো। আরে তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নাও আর আজকে একটু রেস্ট করো। আরে শরীর না থাকলে কিছু হবে? আগে আমি ওষুধ নিয়ে নিয়েছি, কিন্তু আজকে কি ব্যাপার, কোনো গ্রাহক দেখতেই পাচ্ছি না। আরে কি করে হবে, প্রণীত যে আজকে নিজের বন্ধুর বিয়েতে গেছে গো। দোকানে সিঙ্গারা তো ওই বানায়, তাই যখনই ও আসবে তখন দোকানে আবার সিঙ্গারা বানিয়ে আবার বিক্রি করবে। ততক্ষণে ওখানে প্রণীত চলে আসে। মুন্না কাকা, একটা চা দিন না, একটু তাড়াতাড়ি দিন, কারণ দোকানে মিষ্টি তৈরি করতে যেতে হবে। একটা কাজ করো, তুমি গিয়ে সিঙ্গারা তৈরি করা শুরু করো, আমি তোমার দোকানে পাঠিয়ে দেব। হ্যাঁ, এটা ভালো হবে। আচ্ছা তাহলে তুই যা, আমি নিয়ে আসছি। প্রণীতের যাওয়ার পর মুন্না রাজেশকে বলে, আপনার ছেলেটা কিন্তু খুবই পরিশ্রমী, সারাদিন দোকান চালায়, খুব পরিশ্রম করে ও। এই কথাটা আমি খুব ভালোই জানি। চাটা এবার দাও, আমি নিয়ে যাই, তোমার সাথে বিকেলে দেখা করব, দিয়ে গল্প হবে খুব। প্রণীত নিজের সিঙ্গারার দোকানে দিন রাত পরিশ্রম করত। সারা দিন সিঙ্গারা বানিয়ে ওগুলো বিক্রি করার কাজ করত। কিন্তু এই ব্যাপারে প্রণীতের বন্ধু মংলু খুব হিংসে করত, কারণ তার সিঙ্গারার দোকান খুব ভালোই চলছিল আর মংলুর মিষ্টির দোকান সব সময় খালিই থাকত। বাবু মংলু, কোথায় আছিস? এই দেখ, প্রণীত তোর জন্য সিঙ্গারা পাঠিয়েছে। আগে আমি এক্ষুনি আসছি। আরে এর কি দরকার ছিল, আমি ওর কাছে গিয়ে দেখা করে নিচ্ছি। মংলু সঙ্গে সঙ্গে প্রণীতের দোকানে যায়। মনে হচ্ছে ভালোই কেনাবেচা হচ্ছে, ফ্রিতে সিঙ্গারা বিক্রি করছো। আরে না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে আজকে কয়েকটা সিঙ্গারা একটু বেশি তৈরি করেছিলাম, তাই ভাবলাম তোমাকে দিয়ে দিই। আমি সব জানি, তুই এইসব ইচ্ছে করেই করিস আমাকে নিচু করার জন্য। তোর সিঙ্গারার দোকান আমার মিষ্টির দোকানের থেকে বেশি ভালো চলে, সেই জন্য। আরে আমি এরকম করতে চাই না, তুমি ভুল ভাবছো। এই চুপ কর তো আর নিজের কাজ কর। মংলু প্রণীতের দোকানে ওর সাথে ঝগড়া করার পর ওখান থেকে চলে যায় আর গিয়ে একটা জঙ্গলে গিয়ে বসে পড়ে। এই ব্যাটা প্রণীতটা নিজেকে কি মনে করে? মানছি ভালো সিঙ্গারা তৈরি করে, কিন্তু আমার মিষ্টিও তত খারাপ নয়, ওর একটা ব্যবস্থা করতেই হবে। মংলু নিজের মনেই কথা বলছিল, তক্ষুনি ওখানে গোলু চলে আসে, যে ওই গ্রামের একজন চোর ছিল আর জেল থেকে কিছুদিন আগেই ছাড়া পেয়ে বেরিয়েছিল। আরে গোলু দাদা, তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? আর এখানে এই বাগানে কি করছো? আরে আমি গত সপ্তাহে এসছি, আর আমি চুরি করব না, এবার থেকে সাধারণ মানুষের মতন বাঁচবো। আরে সাধারণ জীবনে অনেক গন্ডগোল রয়েছে, বুঝলে? এমন কেন বলছো তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার?
মঙ্গলু গোলুকে নিজের সমস্ত সমস্যা বলে দেয় আর গোলু ওকে বলে, এই সামান্য ব্যাপার, হ্যাঁ, যা গিয়েও সিঙ্গারার মধ্যে কিছু একটা মিশিয়ে দে, তাহলেই হয়ে গেল। মানে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দে, তারপর দেখবি সারা গ্রামের লোক ওর সিঙ্গারা খেয়ে খালি জমির দিকে ছুটবে হাঁকতে, তখন খুব মজা হবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হবে না? দেখ, আমি তোকে উপায়টা বলে দিলাম, এবার তুই কি করবি না করবি তোর ব্যাপার। গোলুর কথাটা ঠিকই, আমি ও সিঙ্গারাতে ওষুধ মিশিয়ে ওর পুরো দোকানটা তুলে দিয়েই ছাড়বো। মঙ্গলু নিজের বাড়িতে সারা রাত সেই ভাবনাতেই ছিল আর গোলুকে কিছু টাকা দিয়ে প্রণীতের সিঙ্গারার দোকানে গিয়ে ওষুধ মেলানোর জন্য বলে। আজকে মদের ব্যবস্থা তো হয়েই গেল, ওর সিঙ্গারাতে ওষুধ মিশিয়ে দেব আর তারপর বিকেলে সেইটা পেটে ঢেলে শুয়ে পড়বো। একেই তো বলে জীবন। আহা, যেন স্বর্গ, দারুণ লাগছে। গোলু প্রণীতের সিঙ্গারার দোকানে গিয়ে ওষুধ ছিটিয়ে দেয়। সেই দিন সিঙ্গারার দোকানে অনেক বিক্রি হয়। লোকেরা দূর দূর থেকে এসে ওষুধ মেলানো সিঙ্গারা খেতে শুরু করে দেয়। দেখলে মা, আজকে আমাদের সিঙ্গারা খুব বিক্রি হয়েছে। ঈশ্বর আমাদের ওপর এইভাবে আশীর্বাদ করুক আর দোকানটা ভালো করে চলুক। দুজন কথা বলছিলই তক্ষুনি কিছু লোক পেটের ব্যথা নিয়ে ওখানে চলে আসে। এটা তুমি সিঙ্গারাটা কি মিশিয়ে দিয়েছো? আমার বাড়িতে সব জল শেষ হয়ে গেছে, বারবার আমাকে জমিতে যেতে হচ্ছে। তোমার সিঙ্গারা খুবই খারাপ ছিল। আমার পুরো পরিবার বাথরুমের চক্কর লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছে। কি মিশিয়েছো তোমার সিঙ্গারার মধ্যে? আমি তো এমনিতেই পাতলা, তার উপরে পাতলা পায়খানা হতে হতে আরো পাতলা হয়ে গেছি। ওষুধওয়ালা সিঙ্গারা খেয়ে পুরো গ্রামের লোকেদের পেট খারাপ হয়ে গেছিল। আর এই সব কারণেই প্রণীতের সিঙ্গারার দোকান এখন চলা বন্ধ হয়ে গেল। আজকের পর থেকে তোমার দোকানে আর কেউ আসবে না, সবাই মিষ্টি খাবে, কেউ সিঙ্গারা খাবে না। প্রণীতের দোকান না চলার কারণে মঙ্গলুর মিষ্টির দোকান খুব ভালো চলতে শুরু করে। এই ব্যাপারে প্রণীত চিন্তিত হয়ে মুন্নার চায়ের দোকানে পৌঁছায়। কি আর বলি মুন্না কাকা, সবকিছু বেশ ভালোভাবেই তো চলছিল, আর আজ আমার কি অবস্থা হয়েছে দেখো। বাবা, এরকম তো জীবনে হতেই থাকে, আর উঁচু চিন্তাধারা। মুন্না কাকুর মুখে এই সাধারণ জীবনের কথা শুনে প্রণীত ওখানে নিজের বাবাকে ডেকে পাঠায়। বাবা, এখানে এসো, আমার কাছে আমাদের দোকানটা রক্ষা করার একটা উপায় রয়েছে। কি উপায় আছে বাবা? তুমি তো খুব ভালো খিচুড়ি বানাও। আচ্ছা, আমরা যদি এখন থেকে খিচুড়ির ব্যবসা করি, যাদের যাদের পেট খারাপ হয়েছে না, তারা যদি খিচুড়ি খায় ভালো হবে, আর তারা হালকা খাবারও খেতে পারবে, আর আমাদের যে ব্যবসাটা নষ্ট হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে, তাই না? বাহ বাছা বাহ, কি ভালো উপায় বের করেছিস, আমরা তাই করব। আচ্ছা, আমিও কি এর মধ্যে যুক্ত হতে পারি? আমি আমার ভাঁড়ে চা বিক্রি করবো এর মধ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি নিশ্চয় আমাদের ভাঁড়ের খিচুড়ির দোকানে চলে আসবে চা বিক্রি করতে, বুঝেছো? রাজেশ, মুন্না আর প্রণীত সেই দিনই নিজেদের কুল্লার খিচুড়ির দোকান খুলে দেয়, আর রাজেশ খিচুড়ি বানিয়ে প্রণীতকে দেয়। প্রণীত ওগুলোকে মাটির ভাঁড়ে রেখে লোকেদের বিক্রি করতে শুরু করে। এসো এসো, ভাঁড়ের খিচুড়ি বিক্রি করো, যার যার পেট খারাপ হয়েছে এখানে চলে এসো আর এই খিচুড়ি খেয়ে যাও। প্রথম দিনে ফ্রিতে চিকিৎসা। হ্যাঁ বাচ্চা, প্রথম দিনে ফ্রিতে চিকিৎসা করে খুব ভালো করেছো। আজকে যদি কারোর পেট ঠিক হয়ে যায় তাহলে কাল থেকে আমাদের গ্রাহক বেড়ে যাবে। প্রথম দিনই ভাঁড়ের খিচুড়ি খুব বিক্রি হয়, তাদের গ্রাহকরাও খুব খুশি হয়। যেমন যেমন লোকেরা জানতে শুরু করে যে ভাঁড়ের খিচুড়ি খাওয়ার কারণে তাদের পেট পরিষ্কার হয়ে যাবে, তারা প্রণীতের খিচুড়ির দোকানে যেতে শুরু করে। আমাকে আমার পুরো পরিবারের জন্য খিচুড়ি প্যাক করো, আর এইবার একটু বেশিই দিও। দেখতে দেখতেই প্রণীত, মুন্না আর রাজেশের ভাঁড়ের খিচুড়ির দোকান খুব ভালো চলতে শুরু করে। দুজন বাবা ছেলে আর মুন্না ভাঁড়ের খিচুড়ির দোকান ভালো করে চালাতে শুরু করে। তোমাদের অশেষ ধন্যবাদ যে তুমি আমাকেও তোমাদের ভাঁড়ের খিচুড়ির অংশ করেছো। এটা তো আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার যে আমাদের ওপরে যখন বিপদ এসে পড়েছিল তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন। এই সব কিছু দেখে গোলু আর মঙ্গলু নিজের মাথা পেটাতে শুরু করে। গোলু চুরির জন্য পুলিশ আবার ধরে ফেলে, আর মঙ্গলু নিজের ছোট্ট মিষ্টির দোকান আবার চালাতে শুরু করে, যেটা মোটেই চলতো না।
অঞ্জু আর সাগরের পরিবার দিল্লির কাছে গোপালপুর নামের এক গ্রামে থাকত। ওর মা স্কুলে আয়ার চাকরি করত আর বাবা অসুস্থ হওয়ার জন্য বাড়িতেই থাকত। অঞ্জু রিমোট দে, আমি ফাইট দেখছিলাম, তুই মাঝখানে কোথা থেকে এলি? বাবা দেখো না, আমি জল খেতে গেছিলাম, সেই ফাঁকে ও রিমোট নিয়ে নিয়েছে। বাবা ও 2 ঘন্টা ধরে ফাইট দেখছে, আমি রিমোট দেব না। তোর যত বাজে বাজে সব নাটক রোজ হয়, একদিন না দেখলেই বা কি হয়? নিজেদের মধ্যে ঝগড়া না করে এক এক করে নিজেদের জিনিস দেখে নাও। তোরা দুজন আবার লড়াই শুরু করেছিস। মা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে, স্কুল কি আজও বন্ধ? হ্যাঁ বাবু, স্কুল আজ আবার বন্ধ। জানি না কবে খুলবে, মনে হয় এই চাকরি ছাড়তে হবে। আজ তোরা কি খাবি বল? মা, আজ রাজমার ভাত খাবো, আপনার হাতে রাজমা ভাত খেতে খুবই ভালো লাগে। কিছুদিন পর অঞ্জু আর সাগরের মার চাকরি চলে গেল। এবার কি হবে মা? আমরা কি না খেয়ে মরে যাব? না সোনা, এমন বলে না, আমরা নতুন কিছু কাজ খুঁজবো। মা, দিল্লি গেলে কেমন হয়? রাজমা আর ভাতের দোকান খুলবো ওখানে। আমার বন্ধু রাজুর বাবার দিল্লিতে ছোলে ভাটোরার দোকান আছে। রাজু বলছিল ওর বাবা প্রতি মাসে 40,000 টাকা করে রোজগার করে। কিন্তু বাবা, বাড়িতে তোর বাবাকে কে দেখবে? মা, তুমি সাগরকে নিয়ে দিল্লি চলে যাও, আমি বাবার দেখাশোনা করব। সাগর আর তার মা দিল্লি পৌঁছায়। ওরা একটা ঠেলা বানায় আর একটা ব্যস্ত রাস্তায় রাজমা ভাত বেচতে শুরু করে। মা রাজমা ভাত বানাতো আর সাগর লোকজনকে খাওয়াতো। আসুন, সুস্বাদু রাজমা ভাত খেয়ে যান, মাত্র 20 টাকা প্লেট। আসুন, রাজমা ভাত খেয়ে যান। কিছুদিনের মধ্যেই সাগরের ঠেলার কাছে রাজমা ভাত খাওয়ার জন্য ভিড় জমা হতে থাকে। সাগর আর ওর মা যেখানে নিজেদের ঠেলা দাঁড় করাতো তার ঠিক পেছনে একটা নিরামিষ হোটেল ছিল। হোটেলের মালিক সুমন রেড্ডি যখন দেখল যে হোটেলের সামনে এক রাজমা ভাত বিক্রি করার ভালো রোজগার করছে, তখন তার ঈর্ষা হতে লাগলো। যদি এই মহিলা আর তার ছেলে রাজমা ভাত বেচে এমন কামাতে পারে, তাহলে ওরা একদিন আমার মতো হোটেলও খুলে ফেলবে। আমার যে করে হোক এদের ব্যবসা বন্ধ করতেই হবে। একদিন সুমন রেড্ডি সকাল সকাল নিজের এক চেনা পুলিশ নিয়ে সাগরের ঠেলার কাছে এলো। নিজেদের ঠেলা এখান থেকে সরাও, তোমার আমার হোটেলের সামনে ঠেলা লাগিয়েছো আর তোমরা রাস্তাও জ্যাম করছো। সাগর আর তার মা ঠেলা সরানোর আগেই সুমন ওদের ঠেলায় লাথ মারে আর ঠেলা কিছুটা এগিয়ে উল্টে যায়। সুমনের সাথে একটা পুলিশও ছিল, সেই জন্য সাগর আর তার মা সুমনকে কিছুই বলতে পারে না। ওরা চোখে জল নিয়ে থমকেই থাকে। মা, আমি এক্ষুনি গিয়ে সুমনের দাঁত ভেঙে দেবো। না বাবু, এটা শহর, আমাদের গ্রাম নয়। পুলিশ তোকে ধরে ফেলবে। আইন সব সময় বড় লোকেদের থেকেই থাকে। আমরা অন্য কোথাও না হয় ঠেলা লাগাবো। ঠেলা পড়ে যাওয়ার দরুন সব রাজমা ভাত মাটির সাথে মিশে নষ্ট হয়ে গেছিল। মা, আমাদের নতুন রাজমা আর চাল কিনতে হবে। রাস্তায় একজন রাজমা আর চাল বেচতে আসে। দাদা, রাজমা আর চালের দাম কত? নিয়ে নিন দিদি ভাই, আপনার জন্য কম করে দেব। সাগর আর ওর মা একসাথে 20 কিলো রাজমা আর 20 কিলো চাল কিনে নেয়। পরের দিন যখন ওরা রাজমা ভাত বানিয়ে এক কাস্টমারকে দিল, তখন কাস্টমার বলল, আপনার রাজমা ভাতে চিকেনের গন্ধ পাচ্ছি। রাজমা ভাতে চিকেনের স্বাদ? এটা কি করে হয়? সাগর আর ওর মা রাজমা আর ভাত খেয়ে দেখে। তাদেরও মনে হয় যেন সুস্বাদু চিকেন খাচ্ছে। মানুষের মধ্যে রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা ছড়িয়ে পড়ে আর দূর দূর থেকে মানুষ সাগরের ঠেলায় এসে রাজমা ভাত খেতে থাকে। ভিড় এত বেড়ে যায় যে ওরা অঞ্জুকেও ডাকতে বাধ্য হয়।
মাত্র 20 টাকার রাজমা ভাতে চিকেনের স্বাদ, কে না ছাড়তে চাইবে এটা। রাজমা ভাতে চিকেনের স্বাদের কথা সুমনের কানেও পৌঁছয়। এরা নিশ্চয়ই চালাকি করে রাজমা ভাতে চিকেন মেশাচ্ছে হয়তো। আমিও আমার খাবারে লুকিয়ে চিকেন মেশাবো, আর তাহলে আমার বিক্রিও অনেক বেড়ে যাবে। সুমনও নিজের শুদ্ধ নিরামিষ খাবারে চিকেন মেশাতে থাকে। একদিন এক বড় রাজনৈতিক দলের নেতা সুমনের হোটেলে খাবার খেতে আসে। সে খাবারে চিকেন পায়। এই হোটেলের মালিক, এটা কি? তুমি আমার খাবারে চিকেন মিশিয়ে আমার ধর্ম ভ্রষ্ট করছো। নেতা সুমনকে ধরে খুব পেটায় আর সুমনের হোটেল বন্ধ করিয়ে দেয়। ওদিকে সাগরের ঠেলাতে ননভেজ খাওয়ার লোক বেড়েই চলেছিল। অবশেষে বাধ্য হয়ে সুমন সাগরের মায়ের কাছে পৌঁছলো। দিদি ভাই, আমি আপনার সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার হোটেল আর চলছে না। আপনি যদি আমার হোটেল কিনে নেন আমি খুব খুশি হব। আমি এখান থেকে চলে যাব আর অন্য কোথাও গিয়ে আবার নতুন করে হোটেল খুলব। সাগর আর তার মা সুমনের হোটেল কিনে নিল। মা, আমাদের যা কিছু সব ওই লোকটার জন্যে, যে আমাদের জাদুর রাজমা আর চাল দিয়েছিল। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। মনে হয় উনি ভগবানেরই দূত, আমাদের জন্য পাঠিয়েছেন ভগবানেরই দূত। মা, ভগবানের দুধ কি বাস্তবে হয়? জানি না মা, কিন্তু অনুভবে তো মনে হয় যে হ্যাঁ, ভগবানের দূত হয়। মিরপুর গ্রামে হরি সিং নামের একজন ময়রা থাকতেন। হরি সিং এর কাছে একটা মোটা তাগড়া গরু ছিল, যে একদিনে 50 লিটার দুধ দিত। হরি সিং ওর গরুর দুধ দিয়ে দেশি ঘি তৈরি করত আর শুদ্ধ দেশি ঘি দিয়ে মিষ্টি বানাতো। শুদ্ধ ঘিয়ের তৈরি মিষ্টি বলেই গ্রামের লোকেরা হরি সিং এর দোকান থেকেই মিষ্টি কিনত। বাকি মিষ্টির দোকানের মিষ্টি বিক্রিই হতো না। হরি সিং এর ঠিক সামনেই রাধে শ্যামের দোকান ছিল। হরি সিং এর দোকানে এত ভিড়, আর আমাদের দোকানে কেউ আসছে না। মালিক, আমি বুঝতে পারছি না যে লোকেরা হরি সিং এর দোকানে কেন যায়। আমাদের মিষ্টি ওর থেকে তো খুব কম স্বাদ নয়। সবাই ওর গরুর দুধের দেশি ঘিয়ের জন্য। ওর গরু না হয়ে কামধেনুর গরু হয়ে গেছে। আগে তো গরিব ছিল, কিন্তু গরুর জন্য বড় লোক হয়ে গেছে। হরি সিং বিয়ের বরযাত্রী যেতে খুব ভালোবাসত। গ্রামের সব বিয়ের বরযাত্রীতে ও যেত। একদিন হরি সিং ট্রলিতে চেপে বরযাত্রী যাচ্ছিল। বরযাত্রী রাস্তায় এক জায়গায় দাঁড়ালো। হরি সিং ট্রলি থেকে নেমে জঙ্গলে এক জায়গায় টয়লেট করতে গেল। হরি সিং এর পেছনে হঠাৎ করে একটা শিয়াল চলে আসলো। এদিক ওদিক না দেখে ভয়ের চোটে ও অনেক দূরে দৌড়তে শুরু করলো। কয়েক কিলোমিটার দৌড়ানোর পরে ও নিঃশ্বাস নিল। শিয়ালের হাত থেকে বেঁচে গেল, কিন্তু ও রাস্তা হারিয়ে ফেলল। কিছুই বুঝতে পারছি না যে কোথায় যাব। হরি সিং জঙ্গলে একটাই রাস্তায় ঘুরতে লাগলো, আর রাত হয়ে গেল। মনে হচ্ছে না আমি জঙ্গল থেকে বের হতে পারবো। হরি সিং নিরাশ হয়ে বসে পড়ল। তখনই ওর কানে একটা ঘন্টার আওয়াজ এলো। হরি সিং ওই আওয়াজের পিছু নিল। ও দেখল একটা চকচকে সাদা গরুর গলায় ঘন্টা বাঁধা আছে। এই গরুটা তো দারুণ দেখতে। হরি সিং গরুটাকে নিজের কাছে বেঁধে রাখল, আর ও নিজের পরিবারের কথা ভাবতে শুরু করে দিল। এই সময় আমি যদি আমার বাড়িতে থাকতাম। গরুটা ঘন্টি বাজালো, আর হরি সিং হঠাৎ করে নিজের বাড়ি পৌঁছে গেল। আরে, এটা কিভাবে হলো? অনেকদিন ধরে তুমি কোথায় গেছিলে? নিশ্চয়ই তুমি প্রতিবেশী বিমলার সাথে পালিয়ে গেছিলে। ও তো অনেকদিন ধরে গ্রামে নেই। না, আমি লালা চৌধুরীর বরযাত্রীতে গিয়েছিলাম।
জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। এই দেখো জঙ্গল থেকে আমি কি পেয়েছি। তুমি কি কখনো এত সুন্দর চকচকে গরু দেখেছো কখনো? এ তো সাক্ষাৎ কামধেনু মনে হচ্ছে। কামধেনু? হ্যাঁ, কামধেনু হলো এমন গরু, ওর কাছে যা চাইবে সেটাই পেয়ে যাবে। বেদ আর পুরাণে এর কথা লেখা আছে। আমি হয়তো এই গরুটার জন্যই জঙ্গল থেকে সোজা বাড়ি ফিরতে পেরেছি। তো যদি এই কামধেনু হয় তাহলে এখনই বোঝা যাবে। হে গায় মাতা, আমার গরম গরম রাবড়ি খেতে ইচ্ছে করছে। গরুটা ঘন্টা নাড়ালো আর এক পলকে হরি সিং এর হাতে একটা রাবড়ির মটকা চলে এলো। তোমার কথা সত্যি হলো, বাস্তবে এটা কামধেনু গরু। কামধেনু গরু পেয়ে হরি সিং এর খুশির অন্ত ছিল না। এখন আর ওকে মিষ্টি বানাতে হয় না। ও সোজা গরুর কাছে চেয়ে নিত আর দোকানে রেখে দিত। হরি সিং গরুর কাছে বড় বাড়ি আর জমিও চেয়ে নিল। ও ধীরে ধীরে পরিশ্রম করা বন্ধ করে দিল। দোকানের লোক দিয়ে কাজ করাতো আর যা যা জিনিসের দরকার পড়তো কামধেনু গরুর কাছে চেয়ে নিত। একদিন হরি সিং এর বউ ওকে বলল, এইভাবে বিনা পরিশ্রম করে সব পাওয়া কিন্তু একদমই ঠিক না। ঈশ্বর আমাদের এই জন্য কামধেনু গরু দেয়নি যে আমরা একদম অলস আর অকেজো হয়ে যাই। তুমি পরিশ্রম করতে চাইলে করো, কামধেনু গরু থাকতে আমি কোনো পরিশ্রম কেন করব বলো তো? হরি সিং নিজের পুরনো গরুর খেয়াল রাখা বন্ধ করে দিয়েছিল। ওর খেয়াল না রাখার জন্য ওই গরুটা একদম দুর্বল হয়ে পড়েছিল। একদিন রাধে শ্যাম হরি সিং এর বাড়িতে এলো আর ও পুরনো গরুটা কিনতে চাইল। তুমি যা দিতে চাও দিতে পারো, এমনিতেও পুরনো গরুটার কোনো প্রয়োজন নেই। রাধে শ্যাম পুরনো গরুটার খুব ভালোভাবে দেখাশোনা করলো আর ওর ঘি দিয়ে মিষ্টি বানিয়ে বিক্রি করতে শুরু করলো। রাধে শ্যামের ভালো বিক্রি শুরু হয়ে গেল। ওইদিকে হরি সিং বিনা পরিশ্রম করে সব রকম সুখ সুবিধা ভোগ করছিল। একদিন হঠাৎ করে হরি সিং যখন ঘুম থেকে উঠল তখন ও দেখল যে ও পুরনো বাড়িতেই আছে। ও বাইরে গেল। কামধেনু গরুটা ওর উঠোনে ছিলই না। রুকমণি, আমাদের গরুটা কোথায় চলে গেল? আর আমাদের বাড়িটা আগের মতো কেন হয়ে গেল? আমিও সকাল থেকে গরুটাকেই খুঁজছি। দোকানের সব মিষ্টিও উধাও হয়ে গেছে। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তুমি পরিশ্রম করা ছেড়ে দিয়েছিলে, সেই জন্য কামধেনু গরুটা আমাদের কাছ থেকে চলে গেছে। হে ভগবান, এটা কি সর্বনাশ হয়ে গেল! হরি সিং জোরে জোরে কাঁদতে লাগলো আর চিৎকার করতে করতে ক্ষমা চাইতে লাগলো। হে ভগবান, কামধেনু গরুটা ফিরিয়ে দাও। এখন থেকে আমি রোজগার পরিশ্রম করব, এইভাবে আর বেকার বসে থাকবো না। ওদিকে যখন রাধে শ্যাম জানতে পারল যে হরি সিং এর কামধেনু গরু উধাও হয়ে গেছে তখন ও খুব খুশি হলো। রাধে শ্যাম ওর চাকরকে বলল, এখন হরি সিং এর দোকান চালাতে পারবে না, সেই জন্য আমায় মিষ্টিতে খুব ভেজাল মেশাতে পারবো। আজ থেকে শুদ্ধ দেশি ঘিয়ের মিষ্টি বন্ধ, নকল দেশি ঘিয়ের মিষ্টি বানানো শুরু করো। রাধে শ্যাম বেশি করে ভেজাল দিয়ে মিষ্টি বানিয়ে রোজগার করা শুরু করলো। অন্যদিকে হরি সিং নিজের ভুলের শাস্তি পেল আর একটা নতুন গরু কিনে ওর ভালোভাবে দেখাশোনা করলো। তারপর খুব পরিশ্রম করে শুদ্ধ ঘিয়ের মিষ্টি আবার বানানো শুরু করে দিল।